ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। থ্যাংক ইউ। আজ আমরা ইডিয়মস নিয়ে আলোচনা করব। ইডিয়মস আমাদের বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা অন্যান্য এক্সামের জন্য কিন্তু ইংলিশে ইডিয়মস আমাদের কাজে লাগে। তো আমরা যে শুরু করব খুব বেসিক ইডিয়মসগুলো, যেগুলো খুব কমন বিভিন্ন পরীক্ষাতে সেগুলো আসে, এবং পরবর্তীতে আরও অ্যাডভান্স ইডিয়মস সেগুলো নিয়েও আমরা পরে আলোচনা করব। আগে আমরা কমন ইডিয়মসগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমি দেখতে পাচ্ছি এ দিয়ে এ টু জেড রয়েছে। প্রথম ইডিয়মসটা আমরা দেখতে পাচ্ছি এ টু জেড। এ টু জেড মিনস এভরিথিং অফ এ সাবজেক্ট। এ টু জেড মানে সমস্ত কিছু, সমস্ত বিষয়টাই এ টু জেড। আমি এই বিষয়ের এ টু জেড জানি বা তার সম্পর্কে এ টু জেড জানি, এরকম আমরা বলতে পারি যে এ টু জেড মানে তাহলে কি এভরিথিং অফ এ সাবজেক্ট। যেমন একটা এক্সাম্পল আমরা দেখি, ইউ ক্যান find A to Z. You can find A to Z of driving in the book. এই বইয়ে তুমি A to Z পাবে। কিসের ব্যাপারে? না, ড্রাইভিং সম্বন্ধে। তাহলে ড্রাইভিং নিয়ে A to Z আমার এই বইটাতে you can find A to Z of driving in the book. এই বইয়ে A to Z সমস্ত কিছুটা আমরা ড্রাইভিং সম্বন্ধে পেতে পারি। নেক্সট এক্সাম্পল দেখি, ABC কি বলছে? ABC মানে কোনো কিছুর একদম প্রাথমিক বা এলিমেন্টারি বা বেসিক নলেজটাকে আমরা এবিসি দিয়ে ইন্ডিকেট করি ইডিয়মসে। তাহলে এবিসি দিয়ে আমরা বোঝাই কি? একদম প্রাথমিক জ্ঞান বা এলিমেন্টারি নলেজ, প্রাথমিক জ্ঞান। কি এক্সাম্পল দেখে নি, সি ডাজ নট নো এবিসি অফ কুকিং। সে কুকিং এর এবিসি টুকুও জানে না, মানে একদম এলিমেন্টারি নলেজ, রান্নাবান্না করতে গেলে যে এলিমেন্টারি নলেজটুকু থাকার দরকার সেটাও তার নেই। তার মানে একদমই নভিস, রান্নাবান্নার ব্যাপারেও সে একেবারে এলিমেন্টারি নলেজটা তার নেই। তো এরকম বোঝাতে এবিসি আমরা ব্যবহার করতে পারি। যে কোনো বিষয়ে তার যদি কোনো নলেজ না থাকে, একদম প্রাথমিক জ্ঞানটা, আমি বলতে পারি হি ডাজ নট নো এবিসি অফ ড্রাইভিং। ড্রাইভিং সম্বন্ধে সাধারণ জ্ঞানটাও যখন নেই তার, তাহলে আমি বলতে পারতাম এবিসি অফ ড্রাইভিং। এবিসি অফ ম্যাথামেটিক্স একজন ধরুন কেউ ক্লাস 10-এ পড়ে, সে এখনো যোগ বিয়োগ করতেই জানে না, তাহলে ম্যাথামেটিক্সে যে এবিসিটাই জানে না, সে ম্যাথামেটিক্স শিখতে চলে এসছে। তো এরকম হলে আমরা কিন্তু এবিসি বলবো, একদম বেসিক এলিমেন্টারি জিনিসটাই তার নলেজে নেই। তাহলে এবিসি মানে একদমই প্রাথমিক নলেজ। পরের এক্সাম্পল রয়েছে অ্যাবাভ বোর্ড মানে বিয়ন্ড ডাউট। অ্যাবাভ বোর্ড মানে বিয়ন্ড ডাউট, সন্দেহাতীত, কোন সন্দেহ নেই, যাতে সন্দেহের অতীত, অ্যাবাভ বোর্ড। দ্য মিনিস্টার্স ডিলিংস আর ওপেন অ্যান্ড অ্যাবাভ বোর্ড। মিনিস্টারের ডিলিংস, যে মিনিস্টার নিয়ে এখানে বলা হচ্ছে, তার ডিলিংস অ্যাবাভ বোর্ড মানে সন্দেহাতীত, মানে সন্দেহের ঊর্ধ্বে, মানে তার ডিলিংস, তার সমস্ত কাজকর্ম এত স্বচ্ছ এবং কোনো করাপশন নেই, তাতে করাপশন ফ্রি, সেটাকে আমরা বলবো যে এটা অ্যাবাভ বোর্ড। মিনিস্টার্স ডিলিংস আর ওপেন অ্যান্ড অ্যাবাভ বোর্ড, তার মানে কোনো সন্দেহাতীত, মানে কোনো করাপশন নেই তার কাজকর্মে। তেমনি অ্যাবাভ অল মানে চিফলি, মুখ্যত। অ্যাবাভ অল মুখ্যত, সে অনেক কিছুই করে বা অনেক কিছুই খারাপ তার সত্ত্বেও অ্যাবাভ অল সে একজন ভালো মানুষ, এরকম আমরা বলতে পারি। হি হ্যাজ মেনি কোয়ালিটিস, তার অনেক গুণ আছে। বাট অ্যাবাভ অল মানে সর্বোপরি, হি ইজ এ গুড টিচার, তার অনেক ভালো ভালো গুণ আছে, কিন্তু তার মধ্যেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সে একজন ভালো টিচার। তাহলে অ্যাবাভ অল হচ্ছে সর্বোপরি বা চিফলি, মেইনলি। অ্যাকিলিজ হিল, এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাকিলিজ হিল হচ্ছে উইকনেস। কোনো কিছুতে কারোর উইকনেস থাকাটাকেই আমরা, কোনো উইক পয়েন্ট থাকাটাকেই আমরা অ্যাকিলিজ হিল বলবো, মানে দুর্বলতা। যেমন হিজ উইকনেস ফর ফেম হ্যাজ প্রুভড টু বি অ্যান অ্যাকিলিজ হিল ফর হিজ ডাউনফল। কারোর উইকনেস ছিল কি? হিজ উইকনেস ফর ফেম, খ্যাতির জন্য তার উইকনেস, মানে সবসময় খ্যাতি পেতে চাই, খ্যাতির জন্য সবসময় তিনি কিন্তু তার উইকনেস, খ্যাতির জন্য যেটা, হ্যাজ প্রুভড টু বি অ্যান অ্যাকিলিজ হিল, তার দুর্বল পয়েন্ট ছিল সেটাই, যে সবসময় সে খ্যাতি পেতে চাই। সেটা পেতে গিয়ে অনেক সময় ভুল পথেও আমরা চালিত হয়ে যাই, তাড়াতাড়ি খ্যাতির শীর্ষে চড়তে গিয়ে। তো সেই খ্যাতির শীর্ষে চড়তে গিয়েই তার ডাউনফল হয়েছিল।
তো এটাই খ্যাতির শীর্ষে চলার যে লোভটা বা চড়ার যে লোভটা, সেটাই ছিল তার কাছে উইক পয়েন্ট বা অ্যাকিলিস হিল এখানে বলা হচ্ছে। অ্যাকিলিস হিল নিয়ে অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে। কারোর অ্যাকিলিস হিল নিয়ে আমি ডিটেলে আর একটু বলবো। অ্যাকিলিস হিল কারোর অ্যাকচুয়ালি অ্যাকিলিস হিলটা আমাদের গোড়ালির কাছে থাকে, একটা স্পেশাল জায়গা। তো সেইটা কিন্তু বিভিন্ন অ্যাথলিটদের খেলার সময় ইনজিওর্ড হয়, তাতে টেন্ডনের ইনজুরি হয়, তো সেটা অ্যাকিলিস টেন্ডন বলে। তো অ্যাকিলিস হিল হচ্ছে সেটা যেটা কারোর কোনো দুর্বলতম জায়গা হয়, দুর্বলতম পয়েন্ট হয়। কারোর হাত বারবার কোনো কারণে ডিসলোকেটেড হয়, কোনো কিছু ওয়েট তুলতে কি বা বিভিন্নভাবে অনেক সময় শোল্ডার থেকে সরে যায়, তো তার কাছে সেটা কিন্তু অ্যাকিলিস হিল বা মানে দুর্বলতম জায়গা। তাহলে অ্যাকিলিস হিল কিন্তু উইক পয়েন্ট, কারোর কোনো কিছু তো উইক পয়েন্ট। কোনো খেলোয়াড়ের বারবার একটা স্পেশাল কোনো পায়ে বা কোনো হাতের কোনো জায়গাতে চোট লাগে, আমি কিন্তু তাকে সেই পয়েন্টটাকেই তার ক্ষেত্রে বলবো তার অ্যাকিলিস হিল ওইটা। আমার খুব মনে আছে যখন খেলা দেখতাম, সানিয়া মির্জা আর মাঝে মাঝেই ওই ঠিক অ্যাকিলিস হিলটাতেই মানে পায়ে বিভিন্নভাবে চোট পেতেন উনি। তো ওটাকে কিন্তু বলা হতো এটা ছিল তার দুর্বলতম পয়েন্ট, ফলে বিভিন্ন সময় সে কিন্তু খেলা থেকে বাদ চলে যেত। অ্যাকিলিস সম্বন্ধে যে মিথটা চালু আছে, অ্যাকিলিসকে বলা হয় যে তার মা, অ্যাকিলিসের মা স্টিক্স রিভারে, STYX স্টিক্স রিভারে অ্যাকিলিসকে কোনো দৈববাণীর জন্য তাকে কিন্তু ওই স্টিক্স রিভারে একবার ডিপ করে তুলে নিয়েছিলেন। তো তার যখন তাকে জলের মধ্যে একবার ডুব দিয়ে তুলে নেওয়া হয়, তো সেই সময় কিন্তু অ্যাকিলিসের শিশু অবস্থাতে মা ওর কিন্তু একটা গোড়ালি ধরে তারপরে তাকে জলের মধ্যে ডুব লাগিয়েছিল, মানে ডুব দিয়ে তুলে নিয়েছিল। সে দেখতেই পাচ্ছেন ছবিতে, ওইভাবে কিন্তু ডুবিয়ে ওকে তুলে নেওয়া হয়েছিল। তার একটি পা কিন্তু যখন মা ওকে জলে ডোবাই, একটি পা কিন্তু জলের মধ্যে উনি ডোবাতে ভুলে গিয়েছিলেন। এই জলে ডোবানোটা কি একটা দৈববাণীতে তাকে বলা হয়েছিল যে অ্যাকিলিস কিন্তু সারা জীবনের জন্য কারোর কাছে পরাজিত হবে না, মানে তাকে কেউ শরীরে আঘাত করে মারতে পারবে না। তো এরকম একটা দৈববাণী কিন্তু অ্যাকিলিসের মা পেয়ে তাকে জলে ওইভাবে একবার ডুবিয়ে তুলে নিয়েছিল, যাতে সারা শরীরে তার একটা বর্মের মতো কিন্তু সারা শরীর হয়ে থাকবে। তো সেই বর্মের মতো সারা শরীর হয়ে থাকা অবস্থায় কিন্তু অ্যাকিলিস কিন্তু কেউ অ্যাকিলিসকে হারাতে পারতো না। সে একই বীর যোদ্ধা তো ছিলই, প্লাস তার এই বর্মটা থাকার জন্য কিন্তু তাকে কেউ কখনোই হারাতে পারতো না। কিন্তু তার একটা উইক পয়েন্ট হয়েছিল, ওই যে মা যে হাতটা ধরে রয়েছে, যে জায়গাটায় ওর পা ধরে রয়েছে, এই জায়গাটা কিন্তু জলে ডোবাতে এই স্টিক্স রিভারে কিন্তু ডোবাতে কিন্তু ভুলে গেছিলেন। এই পার্টটা কিন্তু জলের মধ্যে ডোবানো হয়নি, পুরো বডিটাই তাকে জলের মধ্যে ডুবিয়ে তুলে নিয়েছিল, কিন্তু এই পার্টটা কিন্তু ওর জলের ওপরেই থেকে গেছিল, মা যেহেতু হাতে ধরেছিল এই পার্টটা। ফলে এই জায়গাটাই কিন্তু অ্যাকিলিসের এই জায়গা কিন্তু উইক পয়েন্ট হয়েছিল। এই জায়গায় আঘাত করলে অ্যাকিলিসের কিন্তু মৃত্যু হতে পারত। তো এই জায়গা কিন্তু অ্যাকিলিসের উইক পয়েন্ট হয়েছিল তখন থেকেই। তাহলে অ্যাকিলিসের সারা শরীরে বর্ম এই জলে স্টিক্স রিভারে কিন্তু ডোবানোর ফলে হয়েছিল, কিন্তু এই পায়ের গোড়ালির এই জায়গাটা কিন্তু ও খুব ভালনারেবল একটা জায়গা ছিল। অ্যাকিলিসের মা স্টিক্স রিভারে তার সারা শরীরকে যখন সে ছোট ছিল, শিশু অবস্থায়, তাকে শৈশবকালে ওই স্টিক্স রিভারে দৈববাণীর ফলে তাকে স্টিক্স রিভারে ডুব দিয়েছিল। তো একবার ডুবিয়ে তুলে নিয়েছিল, কিন্তু গোড়ালির কাজটা, পায়ের গোড়ালির কাজটা, সেইটা উনি ধরেছিলেন, একটা পায়ের গোড়ালি ধরে তাকে ডুবিয়েছিলেন। তো সেই জায়গাটা স্টিক্স রিভারে কিন্তু ডোবানো হয়নি, ফলে ওই পয়েন্টটাই কিন্তু অ্যাকিলিসের দুর্বল পয়েন্ট ছিল। সারা শরীরে কিন্তু কোথাও লাগলে অ্যাকিলিস মরতো না, সারা শরীর বর্মের মতো ছিল তার, সে বড় একজন যোদ্ধাও ছিল, প্লাস তার একটা প্লাস পয়েন্ট ছিল, তাকে কিন্তু কেউ সারা শরীরে কোথাও মেরে বা আঘাত করে মারতে পারতো না। শুধুমাত্র ওই একটাই পয়েন্ট ছিল, সেটা কিন্তু সেইটাই আমরা ইডিয়ামসে অ্যাকিলিস হিল নামে জানি। তার মানে তার উইক পয়েন্ট, কারোর উইক পয়েন্টকে বোঝাতে গেলে আমরা অ্যাকিলিস হিলই বলবো। অ্যাকিলিসের ক্ষেত্রে ওই একটা জায়গায় উইক পয়েন্ট ছিল, যেটা স্টিক্স রিভারে
জলের মধ্যে ডোবাতে তার মা ভুলে গেছিলেন বা ঠিক করে ধরেছিলেন ওই জায়গাটা বলে সেই জায়গাটা জলের মধ্যে ডোবানো সম্ভব হয়নি। তো ওই জায়গাটা অ্যাকিলিসের কিন্তু উইক পয়েন্ট হয়েছিল এবং যুদ্ধের শেষে, ট্রয়ের যুদ্ধের শেষে সারা যুদ্ধ কিন্তু অ্যাকিলিসই রাজ করে গেছে, কিন্তু শেষে এসে এবং ট্রয়ের যুদ্ধের ট্রয়ের যে রাজা ছিল হেক্টর, প্যারিসের দাদা হেক্টর, তাকে কিন্তু অ্যাকিলিসই তার সাথে যুদ্ধ করে তাকে মারে, তার মৃত্যুবরণ হয়, তার মৃত্যু হয়। কিন্তু প্যারিস আলটিমেটলি কিন্তু ইনজিওর্ড হলেও শেষে প্যারিসের অ্যারোর আঘাতেই কিন্তু অ্যাকিলিসের মৃত্যু হয়। আর এই অ্যারোটা কিন্তু প্যারিস ছুঁড়েছিল, কিন্তু বলা হয় যে গড অ্যাপোলো এটাকে গাইড করেছিল। গড অ্যাপোলো এটাকে গাইড করে অ্যাকিলিসের উইক পয়েন্ট যেটা, সেটা উনি জানতেন এবং সেই উইক পয়েন্টে কিন্তু তীরটা গিয়ে আঘাত করে এবং অ্যাকিলিসের কিন্তু মৃত্যু ঘটে। তাহলে এই হলো অ্যাকিলিসের মোটামুটি হিস্ট্রি। শেষে আমরা এই ভিডিওটার শেষে কিছুটা আমরা এই ট্রয় যুদ্ধের হিস্ট্রিটা একটু আলোচনা করেছি, আপনারা প্লিজ শুনে নেবেন যারা জানেন না। তো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে অ্যাকিলিস টেন্ডন, অ্যাকিলিসের যে হিল, সেখান থেকে কিন্তু আমরা মিথোলজির যে অ্যাকিলিসের হিল, সেই অ্যাকিলিসের হিল থেকে কিন্তু অ্যাকিলিসের টেন্ডনাইটিসটা কি জিনিস, টেন্ডনাইটিস আর কিছুই না, টেন্ডনের ইনফ্লামেশন, টেন্ডন এরিয়াটার ইনফ্লামেশন। টেন্ডন আর কিছুই না, কোনো মাসল শেষ প্রান্তটা যেটা বোনসের সাথে অ্যাটাচ থাকে, এটা কি টেন্ডন বলে। মাথাটা একদম শেষের অঞ্চলটা একটা টেন্ডনের মতো, এই মাসলের শেষ প্রান্তটা যেটা কিনা মাসলের শেষ প্রান্ত যেটা কোনো বোনসের সাথে যুক্ত থাকে সেটাকে টেন্ডন বলে। তো এই জায়গাটাকে আমাদের যদি ইনফ্লামেশন হয় তাহলে তাকে বলে অ্যাকিলিস টেন্ডনাইটিস। অ্যাকিলিস টেন্ডনাইটিস, এই টেন্ডনে যদি ইনফ্লামেশন ঘটে। ইনফ্লামেশনের কিছুই না, কোনো স্প্রেইন হয়েছে, কোনো হালকা ইনজুরি হয়েছে। অনেক সময় কিন্তু এটা খেলোয়াড়দের বিভিন্ন সময় এই ইনজুরিটা হয়ে থাকে, বিভিন্ন খেলোয়াড়দের, বিশেষ করে টেনিস প্লেয়ার, ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, যে ধরনের যে কোনো অ্যাথলিটেরই এই টেন্ডনে কিন্তু ইনজুরি হয়ে থাকে, এটাকে অ্যাকিলিস টেন্ডনাইটিস বলে। আর এই টেন্ডনটাকে অ্যাকিলিস টেন্ডন বলে, এই টেন্ডনটাকে অ্যাকিলিস টেন্ডন বলে, অ্যাকিলিস টেন্ডন। এবং তাতে ইনফ্লামেশন বা কোনো রকম হালকা ইনজুরি, এটা যদি কোনো কারণে ইনজিওর্ড হয়, স্প্রেইন হয়, তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় ব্যথা হতে থাকে, তো সেটা ইনফ্লামেশন, টেন্ডনের ইনফ্লামেশন বলে। এটা কিন্তু মনে রাখবেন, অ্যাকিলিস টেন্ডন, কিন্তু মেডিকেল সায়েন্সেও এই নামটা নেওয়া হয়েছে, অ্যাকিলিস টেন্ডনাইটিস, অ্যাকিলিস টেন্ডনাইটিস। পরের পয়েন্ট, অ্যাসিড টেস্ট। অ্যাসিড টেস্ট, অ্যাসিড টেস্ট কি? অ্যাসিড টেস্ট হচ্ছে থরো টেস্ট, মানে পুরোপুরি সম্পূর্ণরূপে কোনো একটা টেস্ট করা হবে সব কিছু। তো অগ্নি পরীক্ষা, অ্যাসিড টেস্ট মানে ইলেকশন ইজ অ্যান অ্যাসিড টেস্ট ফর দ্য লিডার। ইলেকশন, নির্বাচন, নেতা সারা বছর যাই করুক না কেন, ইলেকশনে জিতলে সবক্ষণ মাপ। তো ইলেকশন ইজ অ্যাসিড টেস্ট ফর দ্য লিডার, লিডারদের কাছে কিন্তু সেটা তখন অ্যাসিড টেস্ট থাকে ইলেকশনটা। এ ফিশ আউট অফ ওয়াটার, ফিশ আউট অফ ওয়াটার মানে কি না, কাউকে একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলা, আনকমফোর্টেবল হয়ে ওঠা। আনকমফোর্টেবল মানে মাছকে যদি আমি জল থেকে তুলি, কি অবস্থা হবে তার? সে আনকমফোর্টেবল পজিশনে চলে যাবে, কারণ তার কমফোর্ট এরিয়াটার থেকে তাকে বার করে নিয়ে আসে আমি যদি বাইরে ফেলি, তাহলে তার সেখানে স্বস্তিতে থাকবে না সে। তাহলে অস্বস্তিকর একটা পরিস্থিতি হলে সেটাকে আমরা বলবো কি না, ফিশ আউট অফ ওয়াটার। আমরা জানি পোস্টমাস্টারের গল্পটা, পোস্টমাস্টার কলকাতার ছেলে ছিল, সে গ্রামে তার পোস্টিং পাওয়াতে সে কিন্তু খুব অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে পড়েছিল। ইন দ্য রিমোট ভিলেজ the postmaster felt like a fish out of water। তাহলে এই এক্সাম্পল দিয়ে আমি বলতে পারছি যে পোস্টমাস্টার একটা গ্রামে গিয়ে কি না, অ্যাজ ইফ ফিশ আউট অফ ওয়াটার তাকে মনে হয়েছিল, মানে সে খুব অস্বস্তিকর অবস্থা। কলকাতা শহরের ছেলে, সেখানে সবসময় আলো বাতাস বিদ্যুৎ সবসময় মানে বৈদ্যুতিক বাতি দেখে অভ্যস্ত, হয়তো গ্রামে গিয়ে, প্রত্যন্ত গ্রামে গিয়ে সেখানে বাতি জ্বালিয়ে বা কেরোসিন ল্যাম্পে তাকে কাজ চালাতে হচ্ছে, শহরের যে সুযোগ সুবিধা সেটার থেকে সে বঞ্চিত। তো এখানে আমি কিন্তু বলতে পারি তিনি কিন্তু একটা ফিশ আউট অফ ওয়াটার একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে। তার সিচুয়েশন হয়েছিল কি, ই ফেল্ট লাইক এ ফিশ আউট অফ ওয়াটার। সে নিজে অনুভব করেছিল কেমন যেন একজন মাছ জলের থেকে তাকে তোলা হয়েছে, এমন একটা পরিস্থিতিতে আছে ফিশ, এরকম একটা কন্ডিশন। তাহলে লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, এই ইডিয়ামসটা কিন্তু
আমরা জানি যে কাউকে কোনো আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলা। আমি দেখতে পাচ্ছি ছবিতে একটা মাছ জলের বাইরে বেরিয়ে এসছে। জলের বাইরে কিন্তু মাছ সাধারণত খুব আনকমফোর্টেবলি ফিল করবে, কারণ সেখানে সে নিঃশ্বাস প্রশ্বাস কোনো কিছুই কিন্তু ঠিক করে বা ব্রিদিং প্রবলেম হবে, কিছুক্ষণ পরে মাছটা কিন্তু মারা যাবে। অস্বস্তিকর একটা তার পক্ষে একটা সিচুয়েশন। এই এনভায়রনমেন্টে মাছ সাধারণত বাঁচে না। তো জল থেকে মাছ তোলা মানে এটা একটা ইডিওমেট্রিক ফ্রেজ, যেটাকে আমরা ইডিয়মস যেটাকে আমরা ইউজ করে থাকি যে এইটা সেন্স করতে বা এইটা বোঝাতে যে কোনো আনকমফোর্টেবল সিচুয়েশনে কাউকে ফেলা বা কেউ পড়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন বোঝাতে। যেমন আই ফিল লাইক এ ফিশ আউট অফ ওয়াটার হোয়েন আই গো টু সেমিনার। আমি যখন সেমিনারে যাই আমি কি ফিল করি না, আই ফিল লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, মানে একটা আনকমফোর্টেবল। It means that you feel uncomfortable and out of place. Uncomfortable এবং out of place একটা অস্বস্তিকর এবং আনকমফোর্টেবল একটা সিচুয়েশন। তো ফিশ আউট অফ ওয়াটার মানে কিন্তু একটা আনকমফোর্টেবল সিচুয়েশন। অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম মানে ইনসাইট, আরও ঘিতাহুতি দেওয়া, অগ্নিতে ঘিতাহুতি দেওয়া। ইনসাইট মানে আরও বাড়িয়ে তোলা, কোনো উত্তেজনাকর পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে। দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্ট অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম। অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম মানে তাহলে কি হলো? অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম মানে হচ্ছে কোনো কিছুর সিচুয়েশনটাকে আরও খারাপ করে তোলা। অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম অফ দ্য টিচার্স অ্যাঙ্গার, টিচারের রাগ আরও বাড়িয়ে দিল। কি বিহেভিয়ার? কার বিহেভিয়ার? স্টুডেন্টের বিহেভিয়ার। অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম মানে সিচুয়েশনটাকে আরও খারাপের দিকে নিয়ে গেল। তাহলে অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম মানে কোনো কিছুর ঘৃতাহুতি দেওয়া, মিন্স আগুনকে বাড়িয়ে দেওয়া। তেমনই আরও রাগের ক্ষেত্রেও আমরা সেটা একইভাবে ব্যবহার করতে পারি, যে সিচুয়েশনটা আরও খারাপ হলো, যে বিহেভিয়ারটা এমন করলো, স্টুডেন্ট হয়তো কোনো অন্যায় করেছিল তারপরেও সে আরও টিচারের ওপর রাগ দেখাচ্ছে, তো তাতে টিচারের রাগের ঘৃতাহুতি দেওয়া হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো সেক্ষেত্রে আমরা এই ধরনের ইডিয়মস ইউজ করব। অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম, ফুয়েল দেওয়া হচ্ছে ফ্লেমে। অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম তার আক্ষরিক অর্থেই ফুয়েল কিন্তু ফ্লেমের মধ্যে দেওয়া হচ্ছে। তাহলে কি হবে? এই আগুনের মধ্যে আরও যদি আমি ফুয়েল অ্যাড করি তাহলে আগুন আরও বেশি জোরে উঠবে, আরও বেশি জোরে বা বেশি নিয়ে জ্বলবে, আগুন তো আরও বেড়ে যাবে। তো অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম মানে হচ্ছে কোনো কিছুর আরও খারাপ অবস্থা, আরও অ্যাগ্রিভেট করে দেওয়া, যেটা অলরেডি আগুন জ্বলছে তার মধ্যে আরও ঘিতাহুতি দেওয়া। আগুনে যেরকম ঘি দিলে আমরা দেখি আগুন আরও বেশি ভালোভাবে জ্বলতে থাকে বা আরও বেড়ে যায় আগুনের এটা। তেমনই যে কোনো ফুয়েল যেটা জ্বলতে পারে আগুনে, তাকে কিন্তু দিলেই, ফুয়েল অ্যাড করলে কিন্তু আগুনের আরও তেজ বেড়ে যাবে। তেমনই কোনো কিছু যা কোনো সিচুয়েশনকে আরও অ্যাগ্রিভেট করে, আরও খারাপ করে, তো সেটাই হচ্ছে ফুয়েলিং টু দ্য ফ্লেম। অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম হিসাবে কিন্তু ইডিয়াম আমরা ইউজ করে থাকি। তো লিটারালি এই ছবিটা কিন্তু সেই চিত্রটাই দেখানো হয়েছে। আফটার অল মানে সর্বোপরি, ইন দ্য ফাইনাল অকেশন, ইন দ্য ফাইনাল কনসিডারেশন। আফটার অল সব বিবেচনার পরেও, ইন স্পাইট অফ এভরিথিং সেইড, সব কিছু বলার সত্ত্বেও, রবিনহুড আফটার অল ওয়াজ এ কাইন্ড ম্যান। রবিনহুড তার অনেক সবকিছু তার সম্বন্ধে খারাপ ভালো সব মিক্সড করে বলা যায়, কিন্তু তার সত্ত্বেও বলা যায় যে সে একজন ভালো মানুষ ছিল, সে গরিবদের উপকার করত, সাহায্য করত, কাইন্ড ম্যান ছিল। এগেনস্ট অল অড মানে এগেনস্ট অল অড, ইন স্পাইট অফ লট অফ প্রবলেমস, অনেক প্রবলেমের সত্ত্বেও, ইন স্পাইট অফ লটস অফ প্রবলেম। এগেনস্ট অল মানে হচ্ছে ইন স্পাইট অফ লট অফ প্রবলেম। এগেনস্ট অল অডস মানে ইন স্পাইট অফ লট অফ প্রবলেম, অনেক কিছু অড সিচুয়েশন সত্ত্বেও, মানে অনেক প্রবলেমের সত্ত্বেও, বহু অসুবিধার সত্ত্বেও। হি স্ট্রাগলড এগেইনস্ট অল অডস টু কিপ হিজ বিজনেস গোয়িং, সমস্ত অসুবিধা সত্ত্বেও সে তার বিজনেসটাকে রানিং রেখেছিল। অল অ্যালং মানে অল অ্যালং হচ্ছে অল দ্য টাইম, অল অ্যালং আগাগোড়া সব সময়, অল অ্যালং সে রোগীটার পাশে ছিল। অল অ্যালং হি ইজ মেরিটোরিয়াস স্টুডেন্ট। অল অ্যালং মানে পুরো থ্রু আউট হিজ কেরিয়ার, মানে স্টুডেন্ট একদম নিচু ক্লাস থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত
অল অ্যালং সে একজন মেরিটোরিয়াস স্টুডেন্টের পরিচয় দিয়েছে, তার রেজাল্ট তাই বলছে। অল অ্যান্ড সান্ড্রি মানে এভরিওয়ান, অল অ্যান্ড সান্ড্রি মানে এভরিওয়ান, সকলকেই। শি ইনভাইটেড অল অ্যান্ড সান্ড্রি টু হার পার্টি, তার পার্টিতে সে সবাইকে নিমন্ত্রণ করেছিল। অল অ্যাট ওয়ান্স সাডেনলি, হঠাৎ। অল অ্যাট ওয়ান্স মানে সাডেনলি, অল অ্যাট ওয়ান্স সাডেনলি, হঠাৎ। অল অ্যাট ওয়ান্স দে এন্টার দ্য রুম, তাহলে হঠাৎই তারা ঘরে প্রবেশ করেছিল। এন্টার দ্য রুম, অল অ্যাট ওয়ান্স, হঠাৎই, কোনো বলা কওয়া নেই, হঠাৎ প্রবেশ করলো। অল বাট মানে অলমোস্ট, নিয়ারলি, অলমোস্ট, প্রায়, নিয়ারলি, প্রায়, অল বাট। হি ওয়াজ অল বাট ড্রাউন্ড, হি ওয়াজ অল বাট ড্রাউন্ড মানে সে প্রায় জলে ডুবে গেছিল, হয়তো সাঁতার পারতো না, কেউ দেখে উদ্ধার করেছে, তাকে উদ্ধার করে নিয়ে আসছে, সে প্রায় জলে ডুবে যাচ্ছিল, এরকম একটা সিচুয়েশন। অল ইয়ার্স মানে লিসনিং উইথ গ্রেট ইন্টারেস্ট, ইন্টারেস্ট এখানে কেটে গেছে, লিসনিং উইথ গ্রেট ইন্টারেস্ট, ব্যগ্রভাবে শোনা কোনো কিছু। অল ইয়ার্স মানে লিসনিং উইথ গ্রেট ইন্টারেস্ট। দে আর অল ইয়ার্স টু হোয়াট আই ওয়াজ সেইং, আমি কি বলছিলাম সেটার ব্যাপারে তারা খুব ব্যগ্রভাবে শুনছিল। অল ইয়ার্স মানে লিসনিং উইথ গ্রেট ইন্টারেস্ট, লিসনিং উইথ গ্রেট ইন্টারেস্ট হবে, লিসনিং উইথ গ্রেট ইন্টারেস্ট। লিসনিং উইথ গ্রেট ইন্টারেস্ট, ব্যগ্রভাবে কোনো কিছু শোনা, লিসনিং উইথ গ্রেট ইন্টারেস্ট। অল ইয়ার্স, দে আর অল ইয়ার্স টু হোয়াট আই ওয়াজ সেইং, আমি কি বলছিলাম সেটার তারা, দে আর অল ইয়ার্স মানে সবাই পুরো কান খাড়া করে শুনছিল, হোয়াট আই ওয়াজ সেইং, আমি কি বলছিলাম। অল ইয়ার্স, তাহলে অল ইয়ার্স মানে হচ্ছে লিসনিং উইথ গ্রেট ইন্টারেস্ট অথবা গ্রেট অ্যাটেনশন, ইন্টারেস্ট অর অ্যাটেনশন। Listening with great attention. হেলেন, যে হেলেনকে নিয়েই কিন্তু আমরা ট্রয়ের যুদ্ধ দেখব হয়েছিল। হেলেন ছিল রাজা ম্যানিলাসের ওয়াইফ, অসম্ভব সুন্দরী হেলেন, এবং সেই হেলেনকে পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশের রাজরা কিন্তু খুব উৎসুক হয়েছিল এই গ্রিসের স্পার্টা অঞ্চলের, এই অঞ্চলটার প্রতি কিন্তু হেলেনকে পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন সময় সেই সময় রাজরা কিন্তু বিভিন্ন সময় চেষ্টা করেছিল যুদ্ধ বা এই ধরনের কিছু করবার। তো আলটিমেটলি হেলেন ধরা দিলেন প্যারিসের প্রেমে। প্যারিস ছিল ট্রয়ের একজন রাজপুত্র, সেই ট্রয়ের রাজপুত্রর প্রেমে কিন্তু প্যারিস, তার হেলেনের ট্রয়ের রাজপুত্র প্যারিসের প্রেমে কিন্তু হেলেন তার হাজব্যান্ড ম্যানিলাসকে ছেড়ে, স্পার্টা ছেড়ে সে কিন্তু পাড়ি দেয় ট্রয়ে, এবং সেই ট্রয়ে প্যারিসের হাত ধরে পাড়ি দেওয়াতে পরবর্তীকালে যখন জানা যায়, লুকিয়ে পাড়ি দিয়েছিল অবশ্যই, লুকিয়ে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু তাদের যে ম্যানিলাস কিন্তু ভীষণই ক্রুদ্ধ হয়, এবং গোটা গ্রিস এরা কিন্তু অ্যাকিলিজের সাহায্য চায়, এবং অ্যাকিলিজের সাহায্য নিয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে ট্রয়ের ওপরে। তারা প্রথমে রিকোয়েস্ট করে যে যাতে হেলেনকে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু হেলেনকে ফিরিয়ে দিতে অস্বীকার করলে ট্রয়ের ওপর আক্রমণ নেমে আসে, এবং আলটিমেটলি কিন্তু ট্রয়ের যুদ্ধটা হয়েছিল, যেটা ইলিয়াডে বর্ণনা আছে, হোমারের লেখা বিখ্যাত একটা এপিক ইলিয়াডে কিন্তু এই ট্রয়ের যুদ্ধ নিয়েই কিন্তু বর্ণনা রয়েছে। তো সেই ইলিয়াডের বিখ্যাত, হোমারের বিখ্যাত ইলিয়াড, এই এপিক থেকে কিন্তু এই ট্রয়ের যুদ্ধের সমস্ত কিছু আমরা জানতে পারি, এবং ট্রয় সিনেমাটাতেও কিন্তু এটা সুন্দরভাবে দেখানো হয়েছে। আপনারা ট্রয় সিনেমাটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, আমার রিকোয়েস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। থ্যাংক ইউ।